এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তপন কুমার কুণ্ডু। আজকে একটি কবিতা আলোচনা করব। কবিতাটির নাম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, লিখেছেন আর্থার র্যাবো, ফ্রান্সের একজন কবি। এটিকে অনেকে বলে যে ওয়ার পোয়েম, কিন্তু আমি বলবো এটি হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম। তো এটি ইটালিয়ান একটি সনেট। ইটালিয়ান সনেট মানেই আমরা বুঝি পেট্রাকিয়ান সনেট, কিন্তু এটা পেট্রাকিয়ান ফর্মকে পুরোপুরি অনুসরণ করা হয়নি, একটু আলাদা করে করা হয়েছে। কবিতাটি আকারের দিক থেকে স্ট্রাকচারের দিক থেকে সনেট হলেও কিন্তু এটি লিরিক, এটিকে বলা হবে একটি লিরিক। তো এই কবির আরও বিখ্যাত কিছু কবিতা রাইটিং রয়েছে, যেমন টু মিউজিক, ইভিনিং প্রেয়ার, এটসেট্রা। আর এই কবিতাটির অরিজিনাল টাইটেল ছিল লে ড্রমিওর লে ভ্যাল, এবং এই কবিতাটির একটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কবির লেখা কাব্যগ্রন্থ পোয়েসিস, 1872 সালে পাবলিশ হয়েছিল। পোয়েসিস নামকরণ সম্পর্কে আমি বলি। ইটালির যে রোমান যে পোয়েট ক্রিটিক, তার নাম হলো হরেস। তো সেই হরেসের লেখা একটি বই আর্স পোয়েটিকা, সেই বইটির তিনটি ভাগ। প্রথম অংশের নাম পোয়েসিস, দ্বিতীয় অংশের নাম পোয়েটা এবং তৃতীয় অংশের নাম পোয়েমা। তো ফার্স্ট অংশের নাম হচ্ছে পোয়েসিস সেই বইটার, সেইখান থেকে এই গ্রন্থটির নামকরণ করা হয় পোয়েসিস। তো পোয়েট হচ্ছে ফ্রান্সের পোয়েট। এটি প্রথমে ফরাসি ভাষায় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। This poem is written in the model of Italian sonnet that has 14 lines. ইটালিয়ান সনেটের রয়েছে 14 লাইন। সনেট মানে আমরা 14 লাইন জানি, ডিভাইডেড অ্যাজ অক্টেভ অ্যান্ড সেস্টেড। এই কবিতাটিতেও তাই রয়েছে দুটো ভাগ। প্রথম অংশে রয়েছে 8 লাইন, দ্বিতীয় অংশে রয়েছে 6 লাইন, কিন্তু আবার একটু আলাদা। প্রথম 8 লাইনকে দুভাগে ভাগ করেছে, 4 লাইন করে এক একটা স্ট্যাঞ্জা, মানে প্রথম অক্টেভটা দুটো স্ট্যাঞ্জা। আবার সেস্টেটও তাই, সেস্টেটের 6 লাইন দুভাগ করেছে, 3 লাইন করে, সেখানেও দুটো স্ট্যাঞ্জা। টোটালি এই সনেটটাতে 4টে স্ট্যাঞ্জা। দ্য পোয়েট এক্সপ্লোরস দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। এখানে কবি যুদ্ধের যে নিষ্ফলতা সেটা কি তিনি দেখিয়েছেন। দিস থিম ইজ এক্সপ্রেসড ইন দ্য কন্ট্রাস্টিং ইমেজ অফ বিউটিফুল নেচার। ট্র্যাজিক যে মৃত্যু, যুদ্ধের যে ভয়াবহতা, সেটাকে দেখানোর জন্য তিনি দুটো কন্ট্রাস্টিং ইমেজ তুলে ধরেছেন, কন্ট্রাস্টিং সিচুয়েশন তৈরি করেছেন। একটা হচ্ছে সুন্দর প্রকৃতি, আর একটা হচ্ছে সেই সুন্দর প্রকৃতির কোলে ট্র্যাজিক মৃত্যু, ট্র্যাজিক ডেথ, করুণ মৃত্যুকে দেখাচ্ছে। একদিকে সুন্দর প্রকৃতি, অন্যদিকে ট্র্যাজিক ডেথ, একজন যুবক সোলজারের, ইয়াং সোলজার। ইন দ্য মিডিস্ট অফ নেচার্স স্প্লেন্ডিওর, দুটো কন্ট্রাস্টিং ইমেজকে তিনি তুলে ধরেছেন ডেথটাকে আরো ইন্টেন্সিফাই করার জন্য, প্রখরভাবে দেখানোর জন্য। এখানে প্রকৃতি বলতে মাদার নেচার তার কোলে তার সন্তানকে চিরদিনের জন্য আশ্রয় দিচ্ছে লাস্টের দিকে। এবার আমি টেক্সটটা পড়ছি। এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে ধীর গতিতে একটা ঝর্ণা, একটা নদী বয়ে চলেছে, অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, আর সবুজ সবুজ চকচকে ঘাসের উপরে আলোর যে ফালি ফালি দাগ, সেই স্ট্রাইপ অফ লাইটস এসে পড়েছে। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, আর পাহাড়ের উপর থেকে, টপ একদম উপর থেকে সূর্যের যে রশ্মি, রে অফ সানস, সেইটার স্রোতধারা এসে পড়েছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এবং আলো দিয়ে তারা এই উপত্যকাটাকে ভরে তুলেছে। সূর্যের আলোর রশ্মি এসে উপত্যকাটাকে ভরিয়ে দিয়েছে। এখানে হলো আরেকটা মিনিং করে, সেটা হচ্ছে, এখানে হলো বলতে ভ্যালি, তো এখানে ভ্যালি বলতে আমরা ভ্যালি অফ ডেথকে বুঝবো। আর এখানে লাইটটা হচ্ছে ইউজলেস লাইট এখানে ইউজলেস, কারণ সে একজন মৃত ব্যক্তিকে জীবন দিতে পারবে না। শুধু এই লাইটটা এসে কি করবে, তার মৃতর যে সোলজারকে আমরা দেখব তাকে আরো হাইলাইট করে দেখাবে। লাইট হচ্ছে সিম্বল অফ লাইফ, কিন্তু এখানে কোনো জীবনই দিতে পারবে না, বরং মৃত্যুকে আরো উজ্জ্বলভাবে দেখা যাবে এই লাইটের আলোতে। সেকেন্ড স্ট্যাঞ্জা। এ সোলজার ভেরি ইয়াং, একজন খুব যুবক সৈনিক, লাইস ওপেন মাউথ, মুখ হা করে শুয়ে আছে। এখানে মাউথ ওপেন হলে কি হয়, হোল হয়, একটা ফাঁপা গর্ত হয়, সেটা দ্বারা বোঝানো হচ্ছে নিষ্ফলতা, শূন্যতা, নিষ্ফল মৃত্যু, ব্যর্থতাকে দেখানো হচ্ছে। আর এখানে সে মৃত অবস্থায় পড়ে আছে, তাই মুখটা তার ওপেন। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, তার মাথার নিচে ফার্ন গাছের স্তূপ তার বালিশের কাজ করছে। অ্যাসলিপ, ঘুমিয়ে আছে। স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ঝোপঝাড়ের যে ঘাস তার স্তরের উপরে সে ঘুমিয়ে আছে। পেল, তাকে দেখতে জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত দেখাচ্ছে, শুষ্ক দেখাচ্ছে। ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, সূর্যের আলোতে শুকিয়ে যাওয়া সবুজ ঘাসের উষ্ণ বিছানার উপরে সে শুয়ে আছে, সেখানে তাকে পেল দেখাচ্ছে, শুষ্ক শীর্ণ জীর্ণ দেখাচ্ছে। তারপরে স্ট্যাঞ্জা, থার্ড স্ট্যাঞ্জা। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পা রয়েছে ফুলের মধ্যে। এটা কিন্তু একটা সুলক্ষণ নয়, সুন্দর দৃশ্য নয় যে পা ফুলের মধ্যে থাকবে। এটা একটা
খারাপ দৃশ্যকে দেখাচ্ছে, আর সত্যি এটা একটা খারাপ দৃশ্য, ট্র্যাজিক ডেথ, মৃত্যুকে দেখাচ্ছে। হি স্লিপস, সে ঘুমিয়ে আছে, মানে মরে পড়ে আছে। আর আমরা জানি ডেথ ইজ দ্য সেকেন্ড স্লিপ, সেকেন্ড সেলফ অফ ডেথ ইজ দ্য স্লিপ। আর হিস স্মাইল, এখানে সে যেন হাসছে, এখানে হাসিটা কিন্তু সিম্বলিক, এখানে উপহাসের হাসি। এখানে মৃত সোলজার যেন সেই যুদ্ধের ব্যর্থতা দেখে, যুদ্ধের যে ভয়াবহতা, নিষ্ফলতা, সেটার প্রতি যেন সে বিদ্রুপ করে হাসছে। ইজ লাইক অ্যান ইনফ্যান্টসেস জেন্টিল উইদাউট গাইল, আর তার হাসিটা কেমন, একদম নিষ্পাপ শিশুর মতো ভদ্র হাসি, সুন্দর হাসি, কোমল হাসি, উইদাউট গাইল, যেন তার হাসির মধ্যে কোনো পাপ নেই, নিষ্পাপ হাসি। আর এই নিষ্পাপ কেন বলা হচ্ছে, যে এই সোলজার হয়তো নিজে জানেই না কেন সে মরলো, কে তাকে মারলো, আর কেনই বা সে অন্যদের মারবে। সোলজার যখন আরেকজন সোলজারের সঙ্গে যুদ্ধ করে, তখন কিন্তু সোলজার নিজেরই প্রতিরূপ দেখতে পায় অন্য সোলজারদের মধ্যে, শত্রু সোলজারদের মধ্যে। শুধু তারা জানে যে ওরা আমাদের শত্রু, এটাই জানে। কেন শত্রু, কোন শত্রু, কোথাকার কে, সেটা কিছুই জানে না জেনেই কিন্তু একজন আরেকজনকে মারতে হয়। তাই যুদ্ধ মানেই কিল অ্যান্ড টু বি কিল্ড, মারো না হয় মরো, মারো আর মরো, এটাই হচ্ছে যুদ্ধের মোটো। থার্ড স্ট্যান্জার লাস্ট লাইন, আহ নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড। এখানে কবির সিম্প্যাথি, করুণা প্রকাশ করছে। কবি এখানে যেন একটু সিম্প্যাথেটিক হয়ে উঠেছেন। সে বলছে, হে নেচার, তুমি এই সোলজারটাকে গরম রাখো, উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে, সে এই অবস্থায় শুয়ে আছে। আর ওই যে বলা হলো না, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস গাইল, সে বাচ্চা শিশুর মতো, সে নিজের কারণ না জেনেই হয়তো মরেছে আর মেরেছে। লাস্ট স্ট্যান্জা, লাস্ট 3 লাইন, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। আর গুনগুনরত পোকারা, কীটপতঙ্গেরা তার বিশ্রামে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না। এখানে যেন প্রকৃতিতে তার মৃত্যুর গান, মৃত্যুর শবযাত্রার, শেষ যাত্রার গান যেন প্রকৃতি গেয়ে উঠছে। প্রকৃতির কোলে তার মৃত্যুসজ্জা রচিত হয়েছে। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোতে শুয়ে আছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, এই একটা হাত রয়েছে বুকের উপরে, এটা কিন্তু সিম্বলিক। এই হ্যান্ড অন ব্রেস্ট, এটাকে বলা হয় আশাবাদ, যেটা নিষ্ফলতায়, নিরাশায় পরিণত হয়েছে। এই যে বুকের উপরে হাত, মানে কি, তার যে যৌবনে একজন ইয়াং সোলজারের বেঁচে থাকলে আরো অনেক কিছু করতে পারত, তাকে দিয়ে যে অনেক আশা ভরসা ছিল দেশের, সমাজের, পরিবারের, সেটা কিন্তু দুরাশায়, নিরাশায় পরিণত হয়েছে, সেটাকেই বোঝানো হচ্ছে। লাস্ট লাইন, অ্যাট পিস, সে শান্তিতে চিরনিদ্রায় শুয়ে আছে। ইন হিজ সাইড দেয়ার ওয়ার 2 রেড হোলস, এবং তার দেহে 2টো বুলেটের ক্ষতচিহ্ন রয়েছে। এখানে রেড হোলস, লাল রঙের যে গর্ত বোঝাচ্ছে, তার মানে কি, হলোনেস, ফিউটিলিটি অব দ্য ওয়ার। আর এখানে এই যে রেড হোলস সিম্বলিক, এটা দ্বারা বোঝানো হচ্ছে দ্য সোলজার ইজ দ্য ভিকটিম অব দ্য ওয়ার। সোলজার হচ্ছে যুদ্ধের শিকার, যুদ্ধ এখানে শিকারী, আর সোলজার হচ্ছে তার শিকার। প্রথম বিশ্বযুদ্ধের পরে একদল কবি উঠেছিলেন, যাদেরকে বলা হতো ওয়ার পোয়েট, এবং অ্যাকচুয়ালি তারা অ্যান্টি ওয়ার পোয়েট ছিলেন। তার মধ্যে উইলফ্রেড আওয়েনের লেখা স্প্রিং অফেন্সিভ খুব উল্লেখযোগ্য। তার কবিতা স্প্রিং অফেন্সিভ, যেখানে স্প্রিং মানে জীবনের যৌবনকাল, বসন্তকাল, অফেন্সিভ ভায়োলেটেড হয়ে গেছে, যুদ্ধের কারণে নষ্ট হয়ে গেছে, তার যৌবন কেড়ে নিয়েছে যুদ্ধ। উইলফ্রেড আওয়েন অন্য এক জায়গায় লিখেছে, মাই সাবজেক্ট ইজ ওয়ার, দ্য পিটি অফ ওয়ার। রিডার্স, আমরা জানি যুদ্ধ মানেই ধ্বংস। যুদ্ধ কখনো ভালো কিছু নিয়ে আসতে পারে না। একজন সোলজারের মৃত্যু, সৈনিকের মৃত্যু কি শুধু একজন সোলজারের, সৈনিকেরই মৃত্যু? না, একজন সৈনিকের মৃত্যু মানে মায়ের কাছে ছেলের মৃত্যু, একজন সোলজারের মৃত্যু মানে ছেলে মেয়ের কাছে তার পিতার মৃত্যু। যুদ্ধকে উপহাস করে অনেক কবিতাই লিখেছেন। তার মধ্যে সিগফ্রিড স্যাসন একটা কবিতা লিখেছে, সেই কবিতাটির নাম দ্য হিরো। সেখানে একজন সোলজারকে হিরো হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু সে আসলে হিরো নয়, তাকে বিদ্রুপ করে হিরো বলা হচ্ছে, কারণ সে যুদ্ধক্ষেত্রে পালিয়ে আসার সময় তার মৃত্যু হয়েছিল। একটা বোম বাস্ট হয়ে তার মৃত্যু ঘটে, এবং সে কিন্তু যুদ্ধ থেকে পালিয়ে আসছিল, এবং বলা হচ্ছে যে সে কাওয়ার্ডের মতো মৃত্যুবরণ করেছে, কিন্তু বাড়িতে, তার দেশে, গ্রামে তাকে বলা হলো যে সে হিরোর মতো মরেছে, হিরোইক ডেথ। দেশের রাজনীতিবিদরা মানুষকে, সৈনিকদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য তাদেরকে হিরো উপাধি দেয়, মেডেল দেয়, কিন্তু সেগুলো দিলে কি হবে? যাদের সত্যিকারের যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, যেমন সিগফ্রিড স্যাসন, উইলফ্রেড আওয়েন, এরা নিজেরা সোলজার ছিলেন, এবং যুদ্ধ সম্পর্কে তাদের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে তারা যুদ্ধকে সবসময় বলেছে এটা সবসময় ভয়াবহ, এবং যুদ্ধ মানে হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি, এর মধ্যে হিরোইজম কিছু নেই, হিরোর মতো ব্যাপার স্যাপার কিছু নেই। জিবি শ, জর্জ বার্নার্ড শ, তার আর্মস অ্যান্ড দ্য ম্যান, সেখানে বলেছেন যে সোলজারিং ইজ দ্য কাওয়ার্ডস বিজনেস, ইউ
আর অ্যাটাকিং সামওয়ান হোয়েন দে আর উইক অ্যান্ড অ্যাভয়েডিং দেম হোয়েন ইউ আর উইক। যখন তুমি দুর্বল থাকো তখন শত্রুদেরকে এড়িয়ে চলো, সুযোগ বুঝে আক্রমণ করো, অ্যাটাক করো। তো আমাদের কবি আর্থার র্যাম্বো তার এই কবিতাতে যুদ্ধের ভয়াবহ দিক দেখিয়েছেন এবং তিনি বলতে চেয়েছেন যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই হচ্ছে নিরাশা, হতাশা। আইসেনহাওয়ার বলেছিলেন, আমি সেই কথাটা বলতে পারি যে হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, না হলে যুদ্ধই মানুষকে একদিন ধ্বংস করে দেবে। ধন্যবাদ।